ইনচার্জ আলমগীর হোসেন, মুক্তিযোদ্ধা ভাইরা, সরকারি কর্মকর্তা কর্মচারীবৃন্দ, সাংবাদিক ভাইরা, মুক্তিযোদ্ধা কমান্ডার, সাবেক কমান্ডার ও আমার ইউনিয়নের জামজামি ইউনিয়নের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা, বর্তমান সভাপতি বীর মুক্তিযোদ্ধা দিদার আলী ও আমার সামনে উপবিষ্ট বিভিন্ন গোত্রের বিভিন্ন স্থান হইতে যারা এই সংবর্ধনা এই 26শে মার্চ উপলক্ষে একত্রিত হয়েছেন আমাদের কিছু কথা শোনার জন্য। সরকারি কলেজের প্রিন্সিপাল, মহিলা কলেজের প্রিন্সিপাল ও আলমডাঙ্গার বিভিন্ন অফিসের কর্মকর্তা কর্মচারীবৃন্দ সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম। অনেক কথা শুনলাম, নিজে বলে আপ ভালো তার জগৎ ভালো, নিজে ভালো না হলে সকলকে ভালো। আমি যত খারাপ কাজ করব আর সব লোককে বলবো তোমরা ভালো হও, তাহলে তো আর ভালো হবে না। আমি জাইলা থেকে যদি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে একটা মানুষ আইসে ওই সময় তার প্রত্যেক লোকও তার মানে তার আচার ব্যবহার, তার সব কিছু দেখে মানুষ একটা স্বর্ণযুগে পরিণত হয়েছে। ইতিহাস থেকে আমরা জানতে পারি বঙ্গবন্ধু 7.5 কোটি বাঙালির নেতৃত্ব দিয়েছিল। তার আদর্শে এমন কোন গ্রাম নেই, এমন কোন জায়গা নেই যে উনি যায়নি, উনি উঠিনি বসিনি, এমন কোন কাজ নেই যে উনি ওনার রাজনৈতিক জীবনে করে না। মানুষের তার আদর্শ দিয়ে, তার কাজকর্মের মাধ্যমে মানুষকে তার উদ্বুদ্ধ করে সারা জাতিকে একত্রিত করে। আর আমরা আজকে এত দেশ স্বাধীন করে গেল বঙ্গবন্ধু, তারপরে আমরা তার মাইরু ফেললাম, তারপরেও আমরা এত বুদ্ধিজীবী এত শিক্ষিত লোক হয়েছি, কিছু লোককে ঠিক করতে পারিনি। আলোনা থানায় বলছে যে মসজিদে কয়টা, আমার মনে হয় 20-30টাও হবে না, 20-30টা লোকও হবে না। ওরা চাই যে এরা একটু ক্ষমতায় আছে, আমরা একটু যাইতে পারলি বাইরে ধরে খাইতে পারতাম, এরকম বড় লোক হয়ে যাচ্ছে। এইরকম ধরনের লোক আজ কিছু ওরা চাচ্ছে, ওরা জীবনেও পারবে না, ওদের কথা ভাবতে। আমার এখানে ওসি সাহেব আছে, আমি নির্দ্বিধায় চিনি, খুব ভালোভাবে চিনি। ও 2-3 দিন ধরে যখন খুব বেশি অসুবিধা হয় কয়েকটা ধরে নিয়েছে, তারাই বসি তুলে আসছে আর ওইসব কথা বলবেন। এর সংখ্যা খুব কম। তবে আমার দুঃখ হয় যারা আমার আদর্শ দিকে, তারপর আমি উপজেলা চেয়ারম্যান, আমি এই উপজেলার মধ্যে যেখানে যাব, যেখানে উঠবো বসবো, সবাই যদি আমার চাল চলনে, আমার আচার ব্যবহারে, আমার উঠা বসায় যদি মানুষ সন্তুষ্ট হয়ে থাকে, আমি কি সবাই উপজেলা চেয়ারম্যান হয়ে সবার অভাব অভিযোগ দূর করে দিতে পারবো? অসম্ভব। কয়েকজনের এই যে আমার ইউনো সাহেব রাত দিন, একজন চলে গিয়েছে, রাত দিন দেখি যে একটু বসা নেই, ঘুরে আবার আসে 50টা বাড়ি করতে পারিনি। আবার নতুন যে ইউনো সাহেব আসছে, ওই সেই 50টার উপরে আমরা চুরি করি, এখনো শেষ হয়নি। তারা কত গৃহহীন মানুষ রয়েছে। এমপি হোক, উপজেলা চেয়ারম্যান হোক, কয়টা ঠিক করে, কিন্তু আসলে ঠিক হওয়ার যেটা জায়গা, যা আমি আগে ভালো হই, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করি, আমার চাল চলন উঠা বসা সব কিছু ঠিক হোক,
আর আমরা জাতি হিসাবে বিশ্বাস করি আর আমার একজন সৃষ্টিকর্তা আছে, সে আল্লাহ হোক ভগবানই হোক আর যেই হোক একজন আছে সৃষ্টিকর্তা। সে তো আমার সৃষ্টি করেছে, সব জাতি জানেন আমাকে মরে যেতে হবে। হ্যাঁ, সেই হাজার হাজার কোটি টাকা মজুত করে রেখে ব্যাংকে রেখে জমি জাতি, এই কথা সব লোকই চাই যে আমি বড় লোক হব। সবাই কি বড় লোক হইতে পারবে? আর রিজিকের মালিক আছে আল্লাহ তাআলা, সৃষ্টিকর্তা। ওই যে মঈনুদ্দিন প্রথম বক্তৃতায় কয়েকটা কথা বলেছে, আমরা এখানে সবই পেটে মুসলমান। ওই কথাগুলো আপনারা হয়তো বুঝতে পারেন না, আমি বুঝেছি তাবলিগে যাই তো আমি। ওই কথাগুলো কলেমার উপরে বলতে, লা ইলাহা ইল্লাল্লাহর উপরে, আল্লাহ ছাড়া কেউ মাবুদ নেই, এই কথার উপরে ওই কথাগুলো বুঝেছে। এখন কথা হলো যে আমার ভালো মন্দ আমি হইতে চালিয়ে চেষ্টা করবো না। সব লোক কি ইয়নো হইতে পারবে? এই আমার ইয়নো সাহেবের মতো লোক এই বাংলাদেশে বহু লোক, তার চাইতেও উচ্চ শিক্ষিত, তার চাইতেও জ্ঞানী গুণী লোক আছে, কিন্তু বাইরে গিয়ে সরে, তার ভাগ্যে ছিল সে হয়ে গিয়েছে। আমার এক ফ্রেন্ড আছে, সে আমার ক্লাসের সেকেন্ড পাইছিল, ডাক্তার উহাব ছিল ফার্স্ট পাই, সে এখনো বাইশে আছে, তো ওর বউ ভাত খাই। তাহলে তুমি এত ভালো ছাত্র, ম্যাথামেটিক্সে ফার্স্ট ক্লাস, ফার্স্ট ইস্ট পাকিস্তান, এখন বললাম তোমার বউ ভাত খায় না, তুমি এত শিক্ষিত লোক। এখন মানুষের আচরণ যদি ভালো না হয়, বউ কেন কেউই ভালোবাসে না, বাড়ির লোকও ভালোবাসে না, গ্রামের লোকও ভালোবাসে না, দেশের লোকও ভালোবাসে না। আপনি মুক্তিযোদ্ধা না যাই হয়, আপনি সব সময় বলেন আমার মুক্তিযোদ্ধা দেশকে স্বাধীন করতে, আমার আলোনা থানায় কত লক্ষ লোক রয়েছে, তার দেশটার মুক্তিযোদ্ধা কয়জন আছে? খালি আপনারাই যে বলেন যে আমাদের স্বাধীন করতে আমরা 2,000 টাকা ভাতা ভাসি, 20,000 টাকা ভাসি, 50,000 টাকা ভাতা, কেউ দিয়ে মেটাতে পারবে না। আল্লাহ ইচ্ছা করলে বঙ্গবন্ধুর প্রত্যেকটা কথাই ছিল যে তুমি যদি একটা কথাও বলো, তোমার কথা যে ন্যায্য হয় আমি মেনে নেব, আর তোমার কথা যদি ঠিক না হয়, হাজার তুমি সংখ্যায় বেশি হলো তোমার কথা মানি না। এরকম করে কিন্তু জাতিকে একত্রিত করিয়ে এক জায়গায় নিয়ে এসে একটা দেশ স্বাধীন করে দিল। আজ আমরা স্বাধীন দেশে বাস করছি। বঙ্গবন্ধুর কথা একদিন শুধু স্মরণ করে একটা মিটিং করে হবে না। আমি তো রাত দিন 24 ঘন্টা বঙ্গবন্ধুর কথা স্মরণ করি। আমি আর বাদল ব্যবসায় একদিন বিকালবেলা বঙ্গভবনে বসে আছি, তুমি বলছে আরে বাদলকে এইভাবে দায়িত্ব যে নুরে আলম সিদ্দিকী উপর 70 নৌবহর কিনেছে তোরই হরিণা কুণ্ড। আমি বলছি চাষা এই যে বঙ্গবন্ধু হয়েছে 70 নৌবহর কিনেছে, আর নুরে আলম সিদ্দিকীর কথা বললো, এটা তো আমি বুঝলাম। তুমি বোঝো নি, একবারে 7টা ট্যাগ কিনেছে। ও আর এমপি হতে পারেনি, নুরে আলম সিদ্দিকী কিন্তু বঙ্গবন্ধু রয়েছে 4 খলিফার 1 খলিফা। আসম আব্দুর রব, তারপর নুরে আলম সিদ্দিকী, তারপর তুফাইল আহমদ, শাহজাহান সিরাজ, আব্দুল কুদ্দুস মাকন। এখন আর এমপি ওনার ছেলে এইবার হয়েছে, উনি আর হতে পারেনি। ওই সেই দিনকার কথা আমার মনে হয়, আদর্শকে নিজে কেউ ধরিয়ে শিখিয়ে দেয়, নিজের আদর্শকে নিজে তৈরি করতে হয়, সমাজের প্রতি মানুষের প্রতি নিজের আস্থা বিশ্বাস অর্জন করতে হয়, এটা কেউ শিখিয়ে দিতে পারে না। বঙ্গবন্ধু এমন একটা মানুষ ছিল, আর সারা বিশ্ব নেতা, তার যেসব কথাবার্তা, যেসব রেকর্ড, যেসব বয়ান, উনি যখন ভাষণ দিতে 27 মাসে ভাষণ দিতে হচ্ছে, তখনও লোকে জানে না যে উনি কি কথা বলবেন, আর আন্দাজে বুঝে গেছে ওই ধরনের কথা। 54টা 55টা ওয়ার্ড আছে ওই ভাষণের মধ্যে, এমন কথা যে সারা বিশ্বে জাতিসংঘে তার স্থান হয়ে গেছে। বঙ্গবন্ধু প্রাণ ভরে বাংলাদেশ বা জাতিকে ভালোবাসত। উনি টাকার জন্য, অর্থের জন্য, কোনো স্বার্থের জন্য রাজনীতি করেন না। আমি আপনিও যদি স্বার্থের জন্য রাজনীতি না করি, দেশকে ভালোবাসি, হিন্দুকে হিন্দু মনে না করি,
খ্রিস্টানকে খ্রিস্টান মনে না করি, বৌদ্ধকে বৌদ্ধ মনে না করি, যদি আমি মনে করি সবাই আমরা মানুষ, তাহলে কোনো অসুবিধা নেই। আমি আগেও বলেছি, ধর্ম হচ্ছে একজনের ব্যক্তিগত ব্যাপার, সে বিশ্বাস, এক একজনের এক এক বিশ্বাস নিয়ে সে সেটাকেই পালন করে। এখন মানুষ, সবাই আমরা মানুষ। মানুষ হিসাবে নরেন্দ্র মোদী ওই ভারতে কোন মুসলমান বাড়িয়েছে, মুসলমানের দোষ ছিল, দৈনিক কাটাতারের বেড়া ভেদ করে ইন্ডিয়ার কি করতে চান? গুলি করবে না কি করবে? ওকে তো গুলি করবে যে এটা আমার সীমানা, এর মধ্যে ঢুকি তোমার গুলিকে মারি দেবে। তুমি যাও কি করতে, বিলাপ করতে দৈনিক মারি দেয় তো। আর আমি সৈন্য রয়েছে, তারা গুলিকে মারি দেয়। এটা দোষটা, এটা তো ধর্ম। ওই পাহাড়াদের তো ধর্ম, ঢুকলেই গুলি করবে, তুমি যাও না। আর নরেন্দ্র মোদী কি করলো না করলো, এখন খুব মহিলা করে ফেসবুকে দেখি খুব কথাবার্তার মিছিল টিছিল সব দেশ। তা ওসি সাহেব জানি না, আমার আলমরা এরা মিছিল হবে না। ওই দুই একজন আছে, ওরা কিছু করতে, ওরা কথা বলে না। তবে আমরা ভালো হয়ে যাই, সারা বাংলাদেশ হয়তো আমরা ঠিক করতে পারবো না, আমরা বঙ্গবন্ধুর মতো নেতা নাই। তো বঙ্গবন্ধুর দেশে আমরা বঙ্গবন্ধুকে অনুসরণ করে চলি, তার আদর্শকে বিশ্বাস করি। বঙ্গবন্ধুর যে বাংলাদেশ আমাদের দিয়ে গিয়েছে, আমরা নিজেরা ঠিক হয়ে বঙ্গবন্ধুর আদর্শকে ধরে রাখি। আমরা নিজেরা ঠিক হয়ে লোকের সঙ্গে ভালো ব্যবহার করি। আমরা কেউ লোকের সঙ্গে খারাপ ব্যবহার করবো না। লোকে যখন আমাদেরকে ভালো বলতে শিখবে, তখন আমরা কেউ কারণ কোন মুক্তিযোদ্ধা কত ভাতা পাইল, কিনা মুক্তিযোদ্ধা হইল, ও খাইয়ে যা, খাইয়ে খাইয়ে কি লাভ আছে? মিথ্যাকের মুক্তিযোদ্ধা, মিথ্যাকের অনেক জিনিস করেছি। খালি মুক্তিযোদ্ধা হওয়া যায় না, সব কিছু করে। জমি 10 বিঘে মিথ্যা করে নিয়ে হবে। হিন্দুকে এই আমাদের এলাকায় সব হিন্দু ছিল, হিন্দুকে জমি কত যাওকে রেস্টি করিয়ে নিয়ে ভোগ দখল করছে আপনার আমার পাশে। তারা ইন্ডিয়ায় চলে গিয়েছে, তাকে মারদপুর সব চলে গিয়েছে, সেখানে এসে ঠিক গিয়েছে। ওই 70 পাড়ায় খেতি সমুদ্র যার জমি সব এসে ঠিক গিয়েছে, দৈনিক মারামারি করে। আবার ওসি সাহেব ধরে নিয়ে আসে, মাটার আসছে খেতি সমুদ্রে 100 বিঘে জমি একটাও এসে ঠিক যায়, এমনি ফেলতেছে। এরকম হাজার হাজার বিঘা জমি আছে, এখন কথা হচ্ছে যে আপনি ভালো ব্যবহার করেন, সব ভালো হবে। আমরা ভালো ব্যবহার শিখি, বঙ্গবন্ধুর আদর্শকে ধরে রাখি। বঙ্গবন্ধু তো আমাদের একটা দেশ স্বাধীন দিয়েছে, ওনার তো আর কিছু করার নেই। এখন ওনার আদর্শকে ধরে আমরা ভালো কাজ করি, জাতিকে আগিয়ে নিই, বাংলাদেশ ভালো হোক, বিশ্বের বুকে মাথা উঁচু উঠেছিল। পাকিস্তানিরা কিন্তু বুঝতে পেরেছিল তাদের আর কোনো পথ নেই। তাই ফরমান আলী রাজা, আর একটা রাজা কি জন্য নাম আমি ভুলে গেলাম, হ্যাঁ খাজা মহসিন রাজা এবং রাও ফরমান আলী, এরা মিলে যে নীল নকশা করেছিল, আমি প্রথম অংশটুকু আমার মনে নেই সামনে তার নামে। তা যে নীল নকশা করেছিল, তারা বাংলাদেশের মাটি চেয়েছিল, মানুষ চাই। আমাদের যারা নিরস্ত্র বাঙালি, সেই দিন অস্ত্র ধরে বঙ্গবন্ধু সেই ক্যারিসম্যাটিক লিডারশিপে একত্রিত হয়ে পৃথিবীকে দেখিয়ে দিয়েছিল কিভাবে স্বাধীনতা অর্জন করতে হয়, রক্ত দিয়ে কিভাবে স্বাধীনতার পতাকা অর্জন করতে হয়। তো আমরা এই আলোচনা অনুষ্ঠান, এই সংবর্ধনা অনুষ্ঠান আমাদের যারা বীর মুক্তিযোদ্ধা আছেন, যারা সূর্য সন্তান আছেন, তাদের জন্য করেছি। আমরা দেশ, জাতি, আমাদের উত্তর প্রজন্মের আমরা যারা সরকারি দপ্তরের কর্মচারী কর্মকর্তা, আমরা আলমডাঙ্গার যারা সাধারণ মানুষ, এই রাষ্ট্রের মানুষ, মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আপনাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা, ধন্যবাদ এবং অভিনন্দন জ্ঞাপন করছি। আপনাদের প্রতি আমাদের হৃদয়ের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা জ্ঞাপন করছি। যে সমস্ত শহীদ বীর মুক্তিযোদ্ধা তাদের নিজের জীবনকে বাজি রেখে এই দেশের স্বাধীনতা ছিনিয়ে এনেছিলেন, যারা যুদ্ধে নিহত হয়েছিলেন, সেই সমস্ত বীর মুক্তিযোদ্ধার রুহের মাগফিরাত কামনা করছি। তাদের পরিবারদের প্রতি আমরা সমবেদনা জ্ঞাপন করছি এবং তাদের প্রতি আমাদের অন্তরের শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছি। মাননীয় প্রধানমন্ত্রী চান
একটা উন্নত বিশ্বের বাংলাদেশ আমরা পাই। আমরা অনেকটা পথ পাড়ি দিয়ে এগিয়ে এসেছি। আমরা পৃথিবীকে দেখিয়ে দিয়েছি ইতিমধ্যে আমরা কি করতে পারি। আমাদের ভাতা মাননীয় প্রধানমন্ত্রী মনে হয় 2-3 বার বাড়িয়েছেন। 300 টাকা থেকে শুরু করে আজকে 12,000 টাকা, 3টা পর্যায়ে। সামনে আগামীতে এমন দিন আসছে আমরা দেখতে পাবো আমাদের অর্থনৈতিক অবস্থা যে পজিশনে আছে, পৃথিবীর অনেক উন্নত দেশকে আমাদের সাথে যারা আমাদেরকে দাবিয়ে রাখতে চেয়েছিল তাদের উদাহরণটাই দিতে পারি, তারা আমাদের চেয়ে অনেক পিছনে পড়ে আছে। আমাদের অর্থনীতি এমন অবস্থানে যাচ্ছে, যদি আমরা সবাই মিলে আমাদের এই অর্থনীতির চাকাকে আরো গতিশীল করতে পারি, সেই দিন বেশি দূরে নয়। 100 নিচে যদি নিয়ে আশেপাশে যারা আছে তাদেরকে নিয়ে করার নির্দেশনা। তো যারা এখানে এসছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমরা খাবার আয়োজন আপনাদের করিনি। গত প্রতিবার যেমন খাওয়ার আয়োজন করা হয়, তা যদি বাড়ি বাড়ি পৌঁছে দিতে হয় দেখা যাবে ওই খাবার নষ্ট হয়ে যাবে গরমে। তাই আপনাদের পুরস্কারের জন্য আমরা যারা আপনাদের নেতৃস্থানীয় তাদের সাথে বসে একটা সিদ্ধান্ত নিয়েছি। এই পুরস্কার আমরা এটা সিল মারার ব্যাপার আছে, ঢাকা থেকে তৈরি হবে, আসলে আপনাদের ঘরে ঘরে পৌঁছে দেওয়া হবে, আপনাদের বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়া হবে। যারা শহীদ পরিবারের সদস্য আছেন তাদেরটাও ঠিক সেই সময় পাঠানো হবে। আমরা এখানে আজকে শুধুমাত্র প্রতীকীভাবে একটা উপঢৌকন হয়তো আপনাদের সামনে তুলে দেব, সেটা হয়তো আপনাদের না, মানে জাস্ট প্রতীকীভাবে। আমাদের 15 থেকে 20 দিন হয়তো সময় লাগবে ওই গিফটটা আপনাদের হাতে তুলে দিতে। আমরা ঢাকা থেকে তৈরি করে এনে তারপর তুলে দেব। তো এখানে আমি সাধারণ আপনাদের কাছে আয়োজন করার চেষ্টা করছি যে আপনারা সবাই থেকে আপনাদের জন্য আপনাদের সংবর্ধনাটা আমরা দিতে পারি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কারণ আপনাদের অনেক কিছু দেখতে হবে। এই দেশ ও জাতি কোথায় যায়, কত করতে পারেনি। তো এটা সম্ভব হতো না যদি আমাদের পাশে ভারতের মতো একটি বড় বড় রাষ্ট্র বন্ধুত্বের হাত না বাড়াতো। সেই সময় 1 কোটির উপর বেশি বাঙালিকে তারা আশ্রয় দিয়েছিল। একটা জিনিস কল্পনা করেন, এই যে আমাদের পাশে মায়ানমারে কিছুদিন আগে, বছর 3 আগে ওখানে রোহিঙ্গাদের উপর যে নির্যাতন হয়েছে, সেই নির্যাতনে আমরা বাংলাদেশ, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা প্রায় 10 থেকে 12 লাখ রোহিঙ্গাদের কিন্তু আশ্রয় দিয়েছেন। এটা কিন্তু দেখেন, আমরা কিন্তু অনেকে এখন আলোচনা করছি অনেক বড় বোঝা। তো এবার চিন্তা করেন 1 কোটি বাঙালি ভারতে আশ্রয় নিয়েছিল, আমরা কি তাদের বোঝা হয়নি? সেই 9 মাসে তারা আমাদের খাদ্য দেয়নি, সহায়তাও দেয়নি। তারপরে শুধু সেটাই নয়, তারা মিত্র বাহিনী দিয়ে আমাদের এই বাংলাদেশের মুক্তিযুদ্ধের যে যুদ্ধ সেটাকে পরিপূর্ণ করেছিল। সেই মিত্র বাহিনী যখন আকাশ থেকে গোলাবর্ষণ, তাদের সৈন্য যখন আমাদের সৈন্যদের সম্মুখ সারিতে থেকে নেতৃত্ব দিয়েছে, সেই সময় কিন্তু পাকিস্তানে হটে গিয়েছে। এটাই হলো সত্যতা। এই সত্যতাকে আমরা অস্বীকার করতে পারি না। আজকে যদি মিত্র বাহিনী না ঢুকতো, আমার মনে হয় এই স্বাধীনতা এত এই 2-3 যুগ পার হয়ে যেত, আমাদের কাছে সেটা স্বপ্ন মনে হতো। বাস্তবতা অস্বীকার করলে হবে না। এই বাংলাদেশে, এই মুজিব শতবর্ষে, এই স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নরেন্দ্র মোদী কোনো ব্যক্তি আসছেন না, আসছে ভারত, ভারতের রাষ্ট্রপতি, ভারতের প্রধানমন্ত্রী আসছে। সুতরাং আমরা যদি এইটাকে কোনো ব্যক্তির তকমা লাগিয়ে রাজনীতিকরণের সুযোগ দিই, সেটা আমি বলবো স্বাধীনতার মূল চেতনায় এটা আঘাত দেওয়া হবে। সেই দিন কিন্তু ভারত 1 কোটি বাঙালিকে আশ্রয় দিয়েছিল, অস্ত্র গোলা বারুদ সৈন্য বাহিনী দিয়ে আমাদেরকে স্বাধীনতায় তারা সব থেকে বড় সহযোগিতার হাত বাড়িয়েছিল। তাদেরও অনেকজন এই দেশে শহীদ হয়েছে ভারতীয় সৈন্য। আমরা ভুলে যাব না? এত অকৃতজ্ঞ, আসলে অকৃতজ্ঞ বলে 75 সংগঠিত হয়েছিল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এবং তার পরিবারের রক্ত নদীর উপর দাঁড়িয়ে এই বাংলাদেশ কলঙ্কিত হয়েছিল। তো আমি মনে করি আমাদের সেই কৃতজ্ঞতার সময় এসেছে। আমরা যারা এখনো যে সমস্ত মৌলবাদী সাম্প্রদায়িক গোষ্ঠী এই দেশকে তারা সাম্প্রদায়িকতার বিষ বাষ্প মানুষের ভিতরে
ঢুকিয়ে সাম্প্রদায়িকতার বীজ বপন করে তারা যেটা চাচ্ছে সেটা হলো যেন স্বাধীনতার সপক্ষের শক্তি এই রাষ্ট্রীয় ক্ষমতায় না থাকে। এটাই তাদের উদ্দেশ্য। তাদের উদ্দেশ্য কোনো ধর্ম প্রচার নয়, ওই রাষ্ট্রের প্রধান চেয়ার। তো আমি বলবো, আপনারা যারা আছেন বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, আপনারা সমাজে সম্মানিত মানুষ, আপনারা এখনো এই দেশের জন্য আপনাদের অনেক কিছু করার আছে। অন্ততপক্ষে স্বাধীনতার যে চেতনা, এই চেতনা এই নতুন প্রজন্মের কাছে আপনারা পৌঁছিয়ে দিন। স্বাধীনতার চেতনা পৌঁছিয়ে দিন। আপনি কি করেছেন, কোথায় কি করেছেন সেইটা নয়, কেন স্বাধীনতা, কি জন্য যুদ্ধ, কেন আমাদের এই সংগ্রাম, এইগুলো ছড়িয়ে দিন। নিজের গল্প বাদ দিন, গল্প বলুন, যেই গল্পে আমরা অনুপ্রাণিত হবে সেই গল্পগুলো শোনান। এখানে শোনান শহীদ টগরের গল্প, এখানে শোনান আশুর গল্প, নান্নুর গল্প। যেই গল্পে আমিও যখন বালক ছিলাম, আমরা যখন প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছিলাম, হাই স্কুলের ছাত্র ছিলাম, তাদের গল্প শুনে আমরা কিন্তু অনুপ্রাণিত হয়েছি। আমরা স্বপ্ন দেখতাম হয়তোবা দেশের এরকম সিচুয়েশন আসলে আমরাও ওই রকম টগরের মতো যুদ্ধে ঝাঁপিয়ে যাব। তাদের কথা বলবো। তো আমি আর এখানে আর বেশি কিছু বলতে চাই না। সকলের সুস্বাস্থ্য কামনা করে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর আজকের এই আয়োজন সফল ও সার্থক হোক, এবং আমাদের এই স্বাধীনতার যে সুখা যুগান্তর, যুগ থেকে যুগান্তরে, প্রজন্ম থেকে প্রজন্মে বঙ্গবন্ধুর আদর্শে বাস্তবায়িত হোক আমাদের আগামীর স্বপ্ন, সুন্দর সুখী সমৃদ্ধ বাংলাদেশ। এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক মুজিব আদর্শের। ধন্যবাদ ভাইস চেয়ারম্যানকে। একজন প্রবীণ রাজনীতিবিদ, সুমিষ্টভাষী, হক কথা অকপটে বলতে যাকে ভাবতে হয় না, আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান, আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ আইয়ুব হোসেন এখন বক্তব্য রাখছেন প্রধান অতিথি। বিসমিল্লাহিররহমানিররহিম। আজকে স্বাধীনতা 26শে মার্চ স্বাধীনতা দিবস উদযাপনের মুক্তিযোদ্ধাদের সম্বর্ধনা এই আয়োজনের সম্মানিত বিজ্ঞ নির্বাহী অফিসার, সেই উপজেলা পরিষদের স্বনামধন্য চেয়ারম্যান জনাব আইয়ুব হোসেন, ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান, এবং আমাদের দক্ষ সুযোগ্য পুলিশ ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব আলমগীর কবির সাহেব, এবং মুক্তিযোদ্ধাবৃন্দ, আমাদের সাংবাদিক ভাইয়েরা এবং মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যবৃন্দ, সবাই আমার সনিবন্ধন অভিনন্দন গ্রহণ করুন। আজকে এখানে আলোচনা হয়ে গেছে, বলার কিছু নেই, তবে দুই একটা কথা বলতে হয়, তাই আমি দুই একটা কথা আপনাদের সামনে পেশ করব। 1970 সালে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয় হয়, সেখানে 6 দফা ভিত্তিতে আওয়ামী লীগ নিরঙ্কুশ সুগরিষ্ঠভাবে পাশ করেছিল। সেই জন্যে পশ্চিমা শক্তি, তখন সামরিক শাসক এবং প্রেসিডেন্ট ইয়াহিয়া খাঁ দেখলো যদি ক্ষমতা দেওয়া যায় তাহলে এই 6 দফার ভিতরে স্বাধীনতার বীজ লুকিয়ে আছে, কাজেই দেশ স্বাধীন হয়ে যায়। এই জন্যই ক্ষমতা দিতে কাল বাহনা করেছিল যে 3রা মাস অধিবেশন করার কথা ছিল জাতীয় সংসদে, কিন্তু 1 মার্চে ঘোষণা দিল এটা স্থগিত হয়ে গেল। তখন অসহযোগ আন্দোলন শুরু হয়ে গেল এবং তখন
ইয়াহিয়া খাঁ অর্ডার দিয়েছিল যে একটা পরিকল্পনা, সেটা হচ্ছে তখন পূর্ব পাকিস্তানের গভর্নর ছিল সাহেবজাদা ইয়াকুব আলী খান, তিনি গভর্নর এবং সামরিক প্রশাসক। তার উপর অর্ডার হলো যে একটা নীল নকশা তৈরি করতে হবে, সামরিকভাবে এই বাংলার মানুষকে শাসন করতে হবে। উনি বললেন আমি আলোচনার মাধ্যমে, আমি সংলাপের মাধ্যমে আমি দেশকে শান্তি আনতে পারি, কিন্তু আমি সামরিক বাহিনী দিয়ে এই জনগণের উপর নিষ্পেষণ করতে রাজি নাই। তখন তাকে 5ই মার্চে পদত্যাগ করতে হলো। পদত্যাগ করে পশ্চিম পাকিস্তানের ত্যাগ কসাই আসল। সেই কসাই হচ্ছে টিক্কা খান। সে এসে বলল আমি এই বাংলার মাটিতে কিছুই চাইনি, শুধু মাটি চাই। তাই সেখানে রাও ফরমান আলী, জেনারেল রাও ফরমান আলী ও জেনারেল খাদেম হোসেন রাজাকে বলল যে একটা নীল নকশা অবিলম্বে তৈরি করো, অপারেশন সার্চলাইট নামে সেই নীল নকশা তৈরি করলো জেনারেল রাও ফরমান আলী এবং খাদেম হোসেন রাজা। এবং 19শে মার্চ তৈরি করে টিক্কা খাঁর কাছে দিলে তিনি অনুমোদন করলেন। 24শে মার্চে ইয়াহিয়া খান দেখে খুব সন্তুষ্ট হলো, দেখে অনুমোদন করলেন। 25শে মার্চে উনি অর্ডার দিয়ে দিল এই রাত্রে অপারেশন শুরু হবে। তাই বুঝে উনি পালিয়ে চলে গেলেন গোপনে। আর রাত 25শে মার্চের রাত 12টার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতির পিতা তিনি ঘোষণা করলেন, দিস মে বি মাই লাস্ট মেসেজ ফ্রম টুডে, বাংলাদেশ ইজ ইন্ডিপেন্ডেন্ট। সে বলল আমি এখন থেকেই স্বাধীনতা ঘোষণা করলাম, আমাদের বাংলাদেশ আজ স্বাধীন। তাই 31 নৌ পাকিস্তানের ঢাকা পর্যন্ত যুদ্ধ চালিয়ে যেতে অর্ডার করে গেলেন। সেই এতেই মুক্তিযুদ্ধ শুরু হয়ে গেল এবং ওয়ারলেসে সারা বিশ্বে এটা প্রচার হয়ে গেল। তাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধু বাঙালি জাতির নেতাই ছিলেন না, তিনি সারা বিশ্বের মানুষের নেতা ছিলেন। 1973 সালে জোট নিরপেক্ষ আন্দোলন সম্মেলনে আলজিয়ারের রাজধানী আলজিয়ার্সে উনি যখন প্রধান আকর্ষণ হিসাবে সেখানে উপস্থিত ছিলেন, সেখানে 6টা তরুণ নির্মাণ করা ছিল। তাই বঙ্গবন্ধু সেখানে বক্তব্য বলেছিলেন যে আমি আজ বিশ্বকে 2 ভাগে ভাগ করে ফেললাম, একটা হলো শোষিত আর একটা হলো শোষক। আমি শোষকের পক্ষে আছি আর শোষিতর পক্ষে আছি। তাই তখন তাই কিউবার প্রেসিডেন্ট ফিদেল ক্যাস্ট্রো বলল আমি হিমালয় পর্বত দেখিনি, আজ বড় মাপের নেতা দেখলাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাই তিনি বিশ্বের নন্দিত নেতা। আজ সবই আলোচনা হয়েছে। মুক্তিযোদ্ধাদের ভাইদের এটাকে আমরা জানতে চাই, আপনারা দয়া করে একটু বলুন যে আসবেন সেই টপিক্সের উপরে আরেকজন মুক্তিযোদ্ধা বক্তব্য দিতে আসবে, সেই টপিক্সের উপরে সে আবার বক্তব্য দিবে। তাহলে হবে কি এই মুক্তিযুদ্ধ সম্পর্কে এই প্রজন্মের যারা এখানে উপস্থিত থাকবে তারা বসে জানতে পারবে, বুঝতে পারবে। কিন্তু আমরা একই ধারণা দিয়ে যাই, শুনতে ভালো লাগে না, ঘ্যানর আর সহ্য হয় না, ঠিক আছে না? তো যুদ্ধের আগে আমি একটু আগে চলে যাচ্ছি। এবার যুদ্ধের আগে 2টা শ্রেণীতে ভাগ ছিল। এই গোটা বাঙালি জাতি, পূর্ব পাকিস্তানের গোটা বাঙালি জাতি ছিল শোষিত, শোষণ করত পাকিস্তানের বেনিয়া কোম্পানিগুলা 22 পরিবার। এই 22 পরিবার আমাদের চাল, ডাল, তেল, লবণ, কাগজ সবকিছুই আমাদের বেশি দামে কিনতে হতো, তাদেরকে কম দামে দিতে হতো। জাতির জনক বঙ্গবন্ধুর ওই চুঙ্গিপাড়ায় জন্ম যদি না হতো তাহলে উনি বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করতে পারতেন না এবং শোষিতদের পক্ষে তিনি কথা বলতেন না। তিনি শোষিতদের পক্ষে কথা বলে গোটা